বাবা, বান্টি বেশি আইসক্রিম খেয়ে নিয়েছে, আমার আরো চাই। না বাবু, আরো একদিন দেব, আজ নয়। আমি যদি বাবু, সামনে ভালো করে বসতাম, বসো। কত মজা হতো। ব্যাস আমি এই ব্যাস। মাঝখানে বসে মনে হচ্ছে চেপটে যাব। আস্থা দিদি, আজ পুজোর সামগ্রী নেবেন না? না, আজ নেব না। পরের বার আমি বেশি আইসক্রিম খাবো। আমি যদি দিই তাহলেই তো খাবি না। বাবা দেখো না, ও সবসময় এরকমই করে, নিজে আইসক্রিমটা খেয়ে না আর আমাকে রাগায়। এই ছাড় না এইসব। মা! মা, আমি বাবার থেকে আইসক্রিম চাইবো না, না কিছুতেই না, চাইবো না, চাইবো না। মা বাবা সন্তানদের শ্বাস নেওয়ার ব্যবস্থা করে, কিন্তু এমন কোন কারণ ছিল যা তাদের সন্তানদের নিঃশ্বাস বন্ধ করতে বাধ্য করে দিয়েছিল? কখনো কখনো আমরা এমন কিছু আঘাত পেয়ে থাকি যেগুলো যদি সময়ে চিকিৎসা না করা হয় তাহলে সেটা ক্ষত হয়ে দাঁড়ায়, আর সেই ক্ষত এতটাই গভীর হয়ে যায় যে পরবর্তীকালে সেটা কোনো ওষুধ দিয়েও সারানো যায় না। কষ্ট আর যন্ত্রণা এত বেশি হয়ে দাঁড়ায় যে আমাদের সাহসও মাথা নত করে ফেলে, আর সেই যন্ত্রণার সামনে মৃত্যুও ছোট বলে মনে হয়। তাহলে কি এমনই কোনো আঘাত জিতেশ প্যাটেলের পরিবার পেয়েছিল? আপনাদের মধ্যে কেউ এদের দেখেছিলেন এই ঘটনার আগে? হ্যাঁ সাহেব, আমি ওইটা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে একটা শব্দ শুনতে পাই। বাইকের নাম্বারটা দেখেছিলেন? হ্যাঁ সাহেব। যতক্ষণ না পোস্টমর্টমের রিপোর্টটা আসে এই বাইকটার সমস্ত ডিটেলস বার করো। হতে পারে এই লোকটা মৃত্যুর জন্য দায়ী আর এই সমস্ত ঘটনা ঘটার পরে কোথাও পালিয়ে গেছে। আমার কালকে প্রজেক্ট জমা দেওয়া আছে, আমাকে হেল্প করো। তুমি তো উপর থেকে সবকিছু করতে পারো, এইটুকু হেল্প করে দাও। এরপর মাকেও হেল্প করতে হবে। আচ্ছা, বাবার কাছে নালিশ হচ্ছে বুঝি? বেশ, করে নে করে নে, খুব নালিশ করে নে। না মা, আমি তোমার কমপ্লেন কেন করব? আমি তো বাবার থেকে হেল্প চাইছিলাম। ওই দেখো চলে এসছে তোমার কোম্পানির লোক, ওদের বলো না নাইট শিফট সরিয়ে ডে শিফট করে দিতে। না, এক্ষুনি না রে মা, তাছাড়া কিছুদিন পরে তো তুই নিজের পায়ে দাঁড়িয়ে পড়বি। এখন যেমন চলছে চলতে দে। চল আমি আসি, রান্না করে রেখে গেছি, তুই খেয়ে নিস। হ্যাঁ আচ্ছা, বাই। বাই মা। স্যার, বাইকের ডিটেলস পেয়ে গেছে, অ্যাড্রেসটা ওয়াগোদিয়ার। মুভ। স্যার, ওই বাড়িটায়। দেখো
রুমের প্রত্যেকটা কোনায় দেখো। স্যার এদিকে এসো। এই দেখো, এই লোন এগ্রিমেন্টটাও তার নামেই আছে, যার নামে বাইক ছিল, জিতেশ প্যাটেল। এই রুমে আরো ইম্পর্টেন্ট ডকুমেন্ট আমরা পেতে পারি, ভালো করে খুঁজে দেখো। স্যার স্যার এদিকে আসুন। স্যার এটা সেই বাইকটাই, নাম্বারটা সেম। স্যার একবার ভেতর আসবেন তাড়াতাড়ি। পকেটগুলো চেক করো। স্যার স্যার শিগগিরই বডিটাকে পোস্টমর্টমে পাঠাও। স্যার ব্যাপারটা খুব অদ্ভুত মনে হচ্ছে। প্রথমে এই পরিবারের অন্যান্য লোকের মৃত্যু হলো, তারপরে এর লাশ পাওয়া গেল। নিশ্চয়ই বড় কিছু হয়েছে, নাহলে একই পরিবারের এত লোকের মৃত্যু হতো না। এক কাজ করো, আশপাশের লোকদের এই ছবিগুলো দেখাও আর এই পরিবারের ব্যাপারে আরো কিছু জানার চেষ্টা করো। স্যার আর হ্যাঁ, যে লোকটা ওই বাইকের নাম্বারটা দিয়েছিল তাকেও ছবিটা একবার দেখাও। ক্রস ভেরিফিকেশন করা জরুরি। রাইট স্যার। আরে এ তো দেখছি জিতেশ দার ছবি। কি করতেন জিতেশ? জিতেশ দার তো পাশেই স্টেশনারি একটা দোকান আছে। লাস্ট কখন দেখেছিলেন? কাল সকালেই দেখেছিলাম, যখন এখান দিয়ে যাচ্ছিলেন। তারপরে আর দেখিনি। আপনার কাছে জিতেশের ফোন নাম্বার আছে? হ্যাঁ আছে স্যার, 1 মিনিট দিচ্ছি। আপনারা আমার কাছে আসতে এত দেরি করে ফেললেন কেন? অলরেডি অনেক দেরি হয়ে গেছে। এই দেখুন স্পট দেখছেন? আই থিঙ্ক তাড়াতাড়ি সার্জারি করা দরকার। কিন্তু ডাক্তারবাবু সার্জারি? স্যার এতে কত টাকা খরচা পড়বে? মোটামুটি ধরুন 5 লাখ মতো। 5 লাখ? হ্যাঁ ম্যাডাম। এতগুলো টাকা কিভাবে জোগাড় করব আমরা? আপনারা লোন নিন না, আজকাল মেডিকেল লোন খুব তাড়াতাড়ি পাওয়া যায়। এত তাড়াতাড়ি আমরা কিভাবে লোন পাবো? একটা এজেন্সির খোঁজ আমি জানি, যদি আপনারা চান তো। ঠিক আছে স্যার। স্যার পোস্টমর্টমের রিপোর্ট এসে গেছে। বিষের জন্য ওনার মৃত্যু হয়েছে। স্যার আমি ওনার পুরো ব্যাকগ্রাউন্ড চেক করেছি। গত কয়েকদিন ধরে জিতেশের দোকান একটু লোকসানে চলছিল। এটা হলো ওর ব্যাংক স্টেটমেন্ট আর ট্রানজাকশন ডিটেলস। স্যার এই স্টেটমেন্টের মধ্যে একটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেরও এন্ট্রি রয়েছে। হতে পারে স্যার জিতেশ এখান থেকে কোনো লোন নিয়েছিল, আর যে ডকুমেন্টগুলো আমরা ওর বাড়ি থেকে পেয়েছি সেটা থেকে বোঝা যাচ্ছে যে লোনের পরিবর্তে ও এখানে কোনো জুয়েলারি ডিপোজিট রেখেছিল। এই লোকটা ঋণে ছিল, লসে চলছিল। কোথাও এই লসটাই এই সুসাইডের কারণ নয় তো? একটা কাজ করা যাক, এই প্রাইভেট ফার্মটাকে জিজ্ঞেস করা যাক, স্পেশালি ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা ঠিকঠাক জানার জন্যে। একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এর পরিবার একদিন আগে সুসাইড করেছে, তারপর ওই রাতে ও বিষ খেয়ে আত্মহত্যা করেছে। এর ব্যাপারটা কি? যদি ওর সুসাইডই করার ছিল তাহলে ওই সময় পরিবারের সঙ্গেই তো করতে পারতো, কিন্তু ও এরকমটা করেনি, বরং ওদের মৃত্যুর মুখে ফেলে দিয়ে পালিয়ে যায়। স্যার আমি জিতেশের ফোন রেকর্ডসও চেক করেছি। ওর পরিবার মারা যাওয়ার সময় ওর ফোনের লোকেশন বাড়িরই ছিল। রাত 11টা নাগাদ ওকে কেউ একজন ফোন করেছিল, আর পোস্টমর্টম রিপোর্টের অনুযায়ী
সুইসাইড ও সেই রাতেই করেছিল, প্রায় 12টা থেকে 1টার মধ্যে। স্যার আগেও এই নাম্বারটা থেকে অনেকবার ওর কাছে ফোন এসেছিল। ইমিডিয়েটলি ওই নাম্বারে কল করো, যেই হোক না কেন ওকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকো। স্যার এই নাম্বারে আমি ফোন করেছিলাম, কিন্তু ফোনটা বন্ধ বলছে। এই নাম্বারে সমস্ত ডিটেলস বার করো, ওর কাছে পৌঁছানো আমাদের খুব জরুরি। হতে পারে সেই লোকটা এর আর এর পরিবারের মৃত্যুর রহস্যটা জানে। আরে মাত্র 1 সেন্টিমিটার দূরত্ব থেকে গেল। লোকেরা বলো তো যে হেলমেট মাথায় থাকলে লাইফ সেফ থাকে, কিন্তু এই হেলমেটের জন্য আমার না আবার হার্ট অ্যাটাক হয়ে যায়। ও রিয়েলি? যখন আমার কলেজ শেষ হয়ে যাবে তখন কি করবে? তখন আর কি করব, তোমাকে অন্য কোথাও ড্রপ করে দেবো। আমি কোর্স শেষ করে কোনো একটা বড় শহরে চলে যাব, আমার স্বপ্নগুলোকে পূরণ করতে। আরে বাবা, তুমি যে কোনো শহরে যাও, কিন্তু তোমার যে মনটা আছে না, সেটা তো আমার কাছেই থাকবে। এন্ড বাই দ্য ওয়ে, তোমাকে তোমার সব স্বপ্ন পূরণ করতে হবে। তোমার এই স্বপ্নের জন্য তোমার মা কিন্তু অনেক কষ্ট করেছে। ঠিক বলেছো। আমি যেই দিনকে জব পেয়ে যাব না, আমি সবার আগে মাকে বলবো যে তুমি জবটা ছেড়ে দাও। দেখো, তোমার মা তোমার জন্য যা করেছে না, হয়তো অন্য কারোর মা কোনোদিনও করেনি। ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্নটাকে পূরণ করা, তাও শুধু নিজের উপর ভর করে, কোনো কম কথা নয়। কি জিতে স্যার নেই? স্যার ও কিন্তু ভীষণ ভালো লোক ছিল। ও আমার কাছে এসেছিল খুব বিপদে পড়ে। ও আপনার কাছে কত টাকা লোন নিয়েছিল? 5 লাখ। ওর বউয়ের গয়না পর্যন্ত বন্ধক রেখেছিল। কিন্তু ওর ব্যাংক অ্যাকাউন্টে তো শুধু 3 লাখের এন্ট্রি আছে। খুব বিপদে পড়ে গিয়েছিল স্যার। 2 লাখ টাকা ক্যাশ দিয়েছিলাম। আপনাকে কিছু বলেছিল কেন ও টাকাটা চায়? কোনো বিশেষ কারণ? ও তো আমাকে বললো যে ব্যবসা একেবারেই চলছে না, হয়তো ভীষণ লোকসান হচ্ছিল, আর প্রচুর ধার করেছিল। স্যার ছেলে মেয়ের লেখাপড়ার টাকা ছিল না ওর কাছে। ওকে স্যার, ওই নাম্বারে ডিটেলস চলে এসেছে। স্যার অ্যাড্রেসটা এখানকারই। যে নাম্বার থেকে জিতেশকে কল করা হতো সেটা কুন্তল বাবুর নামে রেজিস্টার্ড করা আছে। এই বাড়িটা খুব ভালো করে তল্লাশি নাও। সব কটা রুমের তল্লাশি নাও। স্যার এতগুলো লোনের ডকুমেন্টস, এতে তো কুন্তলের ডকুমেন্টও রয়েছে। সব কটা লোকের ডিটেলস জোগাড় করো, সবার সঙ্গে ক্রস চেক করো। স্যার হ্যালো, হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, আমি এক্ষুনি যাচ্ছি। এটা কি ছায়া দেবীর বাড়ি? হ্যাঁ, আমি ছায়া। বলুন কি দরকার? আমাকে তো ডক্টর বাজপেয়ী আপনার কথা বললেন। আসুন, ভেতরে আসুন। এই নিন আপনার প্রয়োজন মতো 5 লাখ। আপনি এমনি 5 লাখ দিয়ে দিচ্ছেন? আপনি তো আমাদের চেনেনই না। আমি আপনাদের চিনি না, কিন্তু আপনাদের কি প্রয়োজন, আপনাদের কি চাই সেটা জানি। দেখুন, আমরা এই ফার্মটা খুলেছি এই জন্যে যে যাদের সাহায্য চাই তাড়াতাড়ি যাতে সাহায্য করতে পারি। আমরা তো কোনো উপকার করছি না। দেখুন, ব্যাংক যেভাবে আপনাদের লোন দেয় আর সেই অ্যামাউন্টের ওপর আপনাদের কাছ থেকে ইন্টারেস্ট নেয়, আমিও তো আপনার কাছ থেকে ইন্টারেস্ট নেব। পার্থক্যটা শুধু হলে এই যে ব্যাংকের কাছ থেকে লোনটা পাস করাতে অনেক সময় লেগে যায়, কিন্তু আমাদের সার্ভিসটা খুব ফাস্ট। এই জন্য আমাদের ইন্টারেস্ট 30%। আর এই টাকার বদলে আপনি বাড়ি, গয়না যা কিছু বন্ধক রাখতে পারেন। 2 মিনিট, আমরা আসছি।
ছায়া, এত বড় ঋণ আমরা শোধ করব কি করে? শোনো, এই মুহূর্তে আমার কাছে তোমার সার্জারির থেকে বড় আর কিচ্ছু নয়। কি হয়েছে, ইন্টারেস্ট একটু বেশি, কিন্তু সেটা আমাদের প্রয়োজনের থেকে বেশি তো নয়। আর তাছাড়াও এই সময়টা প্রশ্ন উত্তর করে নষ্ট করার জন্য নয়। সাহায্য নিজের থেকে আমাদের বাড়িতে এসেছে, আর আমার মনে হয় না যে আমাদের একটুও সময় নষ্ট করা উচিত। অনেক অনেক ধন্যবাদ, এত কম সময়ের মধ্যে এতগুলো টাকা জোগাড় করে দিয়েছেন। এক মিনিট, আপনারা এই ফর্মে এইখানে সই করে দিন। এই নিন, আর আপনাদের বাড়ির পেপারস আমাকে দিয়ে দিন। সাধারণভাবে আমরা যখন নিজেদের খরচের জন্য ব্যাংক থেকে কোনো লোন নিই, তখন আমাদের সেই লোনের ক্ষেত্রে 14 থেকে 16% সুদ দিতে হয়। আর সেই সুদ পরিশোধ করার জন্য একটা নির্দিষ্ট তারিখ ধার্য হয়। কিন্তু হঠাৎ করে কেউ কেন এইভাবে কাউকে সাহায্য করতে চাইবে? কে ছিল সেই ব্যক্তি যে ছায়ার সব ডকুমেন্ট কোনো রকম ভেরিফাই না করেই তাকে 5 লাখ টাকা নগদ দিল? সার্জারি খুব ভালোভাবেই হয়ে গেছে, তবে আগামী 7 দিন ধরে ওকে মনিটরিং করা খুব জরুরি। সেই জন্য আমি ওকে ডিসচার্জ করতে পারবো না। থ্যাংক ইউ ডক্টর। হ্যালো। হ্যাঁ ম্যাডাম, আপনাদের পেপারে প্রচুর গন্ডগোল আছে। আপনি একটা কাজ করুন, তাড়াতাড়ি অফিসে চলে আসুন। আরে দাঁড়ান, একবার শুনুন তো। হ্যালো। স্যার, আমি কুন্তলের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি। কিছুদিন আগে ট্রেন অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে। স্যার, এই প্রত্যেকটা ফ্যামিলির একটা জিনিস কমন, সুইসাইড। এদের প্রত্যেকটা বাড়ি অন্যদের বিক্রি করা হয়েছে, কারণ যারা ছিল নিজেদের ঋণ শোধ করতে এই পারেনি। পুরো ব্যাপারটা আমি একটা বড় সড় ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। প্রথমে জিতেশ প্যাটেল, তারপরে এরা সব। আচ্ছা, এরা ভয় পড়ে সুসাইড করেনি তো? হতে পারে স্যার। এই স্কেচটা তৈরি করতে আমরা খুব একটা সাহায্য পাইনি। অনেকে ভয় পেয়ে আছে স্যার। এমন কিছু লোক আছে যারা এই লোকটাকে ওই বাড়ির আশেপাশে দেখেছে, তাই এই স্কেচটা তৈরি করা গেছে। এই স্কেচটাকে সব জায়গায় ছড়িয়ে দাও, সমস্ত পুলিশ স্টেশনে, আর ইনফরমারদের ইনফর্ম করে দাও। কোথাও না কোথাও থেকে এর ইনফরমেশন আমরা পাবোই। স্যার, দাদা, এখানে নরপদ বাবু আছেন? আসুন, বসুন। উনি আমাকে ফোন করেছিলেন, বলছিলেন যে কাগজে কিছু গন্ডগোল আছে। দেখুন ম্যাডাম, কাগজপত্র অত বুঝি না আমি, ওগুলো সব উনিই দেখেন। আমি তো শুধু এখানে রিকভারির কাজ করি। উনি আমাকে বললেন যে আপনার থেকে 5 লাখ টাকা নিতে। কি? কিন্তু আমি তো এই মুহূর্তে টাকাটা ফেরত দিতে পারবো না। আমি ওটা আমার স্বামীর চিকিৎসার জন্য খরচ করে ফেলেছি। কোনো ব্যাপার নয়, কিন্তু আপনি ইন্টারেস্ট তো পে করতেই পারেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমি পে করে দেবো প্রত্যেক মাসে। প্রতি মাসে নয় ম্যাডাম, এখনই। এখন? আপনি হঠাৎ করে এখন আমার থেকে ইন্টারেস্ট কিভাবে চাইতে পারেন? আর সেই ইন্টারেস্টটাও এত বেশি রেটে, এত কম সময়ের মধ্যে আমি কিভাবে জোগাড় করব? তাহলে তো আমাকে আপনার বাড়িটা নিলামে তুলতে হবে। না না, প্লিজ, আপনি এরকম কিছু করবেন না। আর তাছাড়াও সেই এগ্রিমেন্টে এরকম কোথায় লেখা ছিল যে আপনি যে কোনো সময় আমার থেকে ইন্টারেস্ট চাইতে পারেন? আপনার ডকুমেন্টগুলো কোথায় ঠিক ছিল ম্যাডাম? রিকভারি করাই আমার কাজ ম্যাডাম। রিকভারি তো আমি করেই ছাড়বো, সোজা পথে না হলে এইভাবে। আরে আপনি কি করছেন? ইন্টারেস্ট তো আমার তোমার ওপর। তুমি আমার এই ইন্টারেস্টটা ফুলফিল করো, আর আমি তোমার ওই ইন্টারেস্টটা সামলে নেব।
আমি এই লোকটার ব্যাপারে খোঁজ নিয়েছি। ওর নাম হলো সত্য। লোকেরা আবার একে সত্য বাউন্সার বলেও চেনে। অন্য পুলিশ স্টেশন থেকে আমি ওর ক্রাইম হিস্ট্রির ব্যাপারেও জেনেছি। ও অনেকবার জেলেও গেছে। অনেকে সুদখোর এই সত্যর থেকে নিজেদের বকেয়া টাকা আদায় করার কাজটা দেয়। ওরা সব ডকুমেন্ট আর ডিটেলস সত্যকে দিত, আর সত্য এই সমস্ত ডিটেলস নিয়ে একেবারে নিজের স্টাইলে টাকা আদায় করত। স্যার, এই জিতেশ যার কাছ থেকে টাকা নিয়েছিল সেই লোকটাও এরই কন্ট্যাক্টে ছিল। আর এ এখন কোথায় আছে? স্যার, এর ব্যাপারে তো কেউ কিচ্ছু জানে না, কিন্তু আমি আমাদের খোঁচরদের বলে দিয়েছি এর কুষ্টি বার করার এই জন্য। নরপথের ওপরেও নজর রাখো। এরা দুজন নিশ্চয়ই দেখা করবে, আর তখনই আমরা সত্যকে ধরতে পারবো। ব্যাস ব্যাস। মা, আজকে আমার ফাইনাল প্রেজেন্টেশন। মা, আমি এই ডিজাইনটা তোমার কথা ভেবে বানিয়েছি। একজন মা যে দিন রাত কঠোর পরিশ্রম করে জীবনের পথে নিজের মেয়েকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আই এম শিওর ওনাদের আমার ডিজাইন খুব ভালো লাগবে, আর আমার একটা বড় কোম্পানির জন্য ক্যাম্পাস সিলেকশন হবে। ব্যাস, একবার সিলেকশন হয়ে যাবে না, তখন আর তোমাকে কাজ করার প্রয়োজন পড়বে না। ভালো থাক, আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে। আমি চুপ করে থাকবো না, আমি পুলিশকে গিয়ে সব বলে দেবো। পুলিশকে বলবে? এই দেখো, তোমার হাজবেন্ড যার রিসেন্ট অপারেশন হয়েছে, সে বাড়ি পৌঁছবে না, সোজা শ্মশানে পৌঁছে যাবে যদি ও ভিডিওটা দেখে নেয়। এবার সিদ্ধান্ত তোমার উপর। যা আমি বলবো চুপচাপ সেগুলো করবে। যদি না করো তাহলে তোমার হাজবেন্ডের শেষকৃত্যের জন্য যা খরচা হবে তার জন্য আরেকটা লোন তোমাকে নিতে হবে, আর তার ইন্টারেস্টও আমি ঠিক এভাবেই উসুল করবো। প্লিজ এরকম কিছু করো না, আমার স্বামীকে এইসবের বিষয়ে কিচ্ছু বলো না। কাগজে তো তোমার বাড়ি বন্ধক ছিল, কিন্তু আসল ইন্টারেস্ট তো তুমি ভরবে। এবার দেখো আমি কিভাবে ইন্টারেস্ট আদায় করি। তোমার হাজবেন্ড যার রিসেন্ট অপারেশন হয়েছে, সে বাড়ি পৌঁছবে না, সোজা শ্মশানে পৌঁছবে যদি একবার এই ভিডিওটা দেখে নেয়। অনন্ত, তুমি এখানে? আরে আমি তোমার জন্য কখন থেকে ওয়েট করে আছি। বাই দ্য ওয়ে, হলোটা কি? ওনাদের আমার ডিজাইন খুব পছন্দ হয়েছে। আমার সিলেকশন দিল্লির একটা রেপিউটেড কোম্পানিতে হয়েছে। আরে বাহ, কংগ্রাচুলেশনস। আজ কিন্তু পার্টি দিতেই হবে। আজ রাতে আমরা এমন পার্টি করব যে সারা জীবন ভুলবো না। চলো চলো। এখন কেমন আছো? একদম ঠিক আছে ছায়া, তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমাদের ঋণ নেওয়াটা ঠিকই ছিল, একদমই কষ্ট হচ্ছে না। হ্যালো স্যার। এটা দেখুন স্যার। এইটা এ তো অ্যাভেলেবেল নেই স্যার, কিন্তু আমাদের কাছে আরো অপশন আছে, আরো ছবি দেখতে পারেন, দেখুন না। এইটা চলবে। আসুন স্যার। এদিকে।
কেউ কিছু শেখায়নি নাকি তোকে? সরি। সালা মুডটাই খারাপ করে দিল আমার। দাঁড়ান দাঁড়ান, সরি। আসুন না, বসুন। প্রায়ই আমরা যখন কোনো খারাপ সময় বা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, তখন আমরা ভীষণই অধৈর্য হয়ে পড়ি। অধৈর্য হই কারণ ভাবতে থাকি যে কখন এই পরিস্থিতি থেকে বের হওয়া যাবে। আর অধৈর্য হওয়ার ফলে আমরা কখনো কখনো এমন কিছু ভুল করি যা সেই পরিস্থিতিকে আরো খারাপ করে তোলে। সত্তা আর নরপদ মানুষের এই অসহায় অবস্থার সুযোগ নিয়ে তাদের এমন এক নরকে ঠেলে দিতে থাকে যে সেখান থেকে তাদের ফিরে আসার আর কোনো ইচ্ছে থাকে না। পুলিশ এখনো পর্যন্ত যে কজনের সম্পর্কে জানতে পেরেছিল তারা সবাই সত্তা আর নরপদের জালে ফেঁসে গিয়েছিল, আর পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে তাদের সাহস ও তলানিতে এসে ঠেকেছিল। আরও একবার একটা নিরীহ জীবন এই জালে ফাঁসতে চলেছে। তার সাথেও এমন কিছু ঘটতে চলেছে যেটা তার এতদিন ধরে দেখা যে কোনো ভয়ের স্বপ্নের থেকেও বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এই রেস্টুরেন্টটা আমার বাবা তৈরি করেছিল, তুমি জানো? এখানে ডিজের ফ্যাসিলিটিও আছে। জায়গাটা কিন্তু ফাটাফাটি। কিন্তু এত নির্জন জায়গায় কেন? এখানে কোনো সাইনবোর্ড নেই কেন? আমরা এখানে শুধু পার্টি করতে আসি, আর আমাদের ছাড়া এখানে তারাই আসে যাদের ইনভাইট করা হয়। তাহলে এখন যাই আমরা, নাকি ইনভিটেশন রিকোয়েস্ট আবার প্রিন্টেড চাই? না না না, চলো এসো। এই দেখো, অনন্ত, এই সমস্ত লোকরা কারা? আরে আমি তোমাকে বলেছিলাম না, এদের এখানে ইনভাইট করে আনা হয়। বাবা হয়তো এদের ইনভাইট করেছে, পার্টি করতে এসেছে এরা। চলো আমরাও ভিতরে যাই। এসো। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কফি নিয়ে আসছি। অনন্ত, 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 ফোন কোথায় গেল? আপনি যে নাম্বারে ফোন করছেন সেটি এই মুহূর্তে বন্ধ রয়েছে। বন্ধু, আমি এখানে অনন্তর সাথে এসেছি, যার বাবার এই ফার্ম হাউসটা। ওর বাবার নয়, আমাদের সবার বাবার। অ্যাকচুয়ালি বাবার নয়, আমাদের সবার পাপ করার বাড়ি। মানে? মানে এটা যে তোমার বয়ফ্রেন্ডকে তুমি দেখতে পাবে না, কারণ ও তোমাকে এখানে জেনে বুঝে নিয়ে এসেছে। কি সব কথাবার্তা এগুলো? কে আপনি, আর অনন্ত কোথায়? আমি কে আর কি আর কেন এটা তুমি ডিটেইলসে জেনে যাবে। শুধু তুমি কেন, এখানে অনেক মেয়ে আমাকে চেনে, অনেক মহিলাও। কি বাজে কথা! আমি জানতাম তুমি রাজি হবে না। এই দেখো, তোমার উপর আমার নজর অনেক দিন ধরে ছিল, কিন্তু আফসোস তোমার মা শিকার হলো। তোমার মা তোমার এডুকেশনের জন্য আমার থেকে লোন নিয়েছিল তো, আর তার পরিবর্তে আমিও তাকে এডুকেশন দিয়ে দিয়েছি। এবার তোমার পালা এই এক্সামটাকে পাশ করার জন্যে। তোমার মায়ের কাছ থেকে অনেক ইন্টারেস্ট আদায় করেছি আমি, কিন্তু ওর প্রতি কারোর কোনো ইন্টারেস্টই নেই। তুমি তো অনেক লাকি,
আমাদের বস তোমাকে পছন্দ করে স্পেশাল ভাবে। স্যার, আর একটা সুইসাইডের খবর এসেছে। সরে যান প্লিজ, চলুন, সরে চলে যান। যান। প্রয়োজনের সময় নেওয়া সাহায্যের দাম আরও একবার জীবন দিয়ে মেটাতে হলো। যে টাকা কারো জীবন বাঁচানোর জন্য নেওয়া হয়েছিল, সেই টাকাই কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। এখন এসবের মধ্যে আশনাও ফেঁসে গিয়েছে। একটা বাচ্চা যে অনেক স্বপ্ন দেখেছিল, সে কখনো স্বপ্নেও এটা ভাবতে পারেনি যে তার স্বপ্নের দাম তার মা কিভাবে মেটাচ্ছে। যে রাস্তায় আশনাকে ঠেলে ফেলা হয়েছিল, সেই রাস্তা জীবনের সঙ্গে শেষ হয়ে যায়। তাহলে কি আশনাও এবার তাই করবে যা বাকি নিরপরাধ মেয়েরাও করেছিল? কিরে, কোথায় ছিলিস তুই? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। কিরে, কি হলো? কাঁদছিস কেন? মা, আমি দিল্লিতে কাজ পেয়ে গেছি। এ তো খুশির খবর, কিন্তু কিন্তু তুই কাঁদছিস কেন? ও সোনা, কংগ্রেচুলেশন সোনা। ও ছাড়া আমার আর কে ছিল স্যার? 5 লাখ টাকা নিয়েছিলাম ওর থেকে। ছায়া 1 মিনিটের জন্য অন্য কিছু ভাবেনি। বলল আমার চেয়ে প্রিয় ওর কাছে অন্য কিছু নেই। এই নরপথের সঙ্গে কি করে পরিচয় হয়? এখানকার ডাক্তারবাবু ওনাদের আমার নাম্বার দিয়েছিলেন। তারপর উনি নিজে এসে আমাদের বাড়িতে টাকা দিয়ে গেলেন। তার পরিবর্তে উনি আমাদের বাড়ি বন্ধক রেখেছিলেন। কি ডাক্তারবাবু, লোকজনকে বেশ টাকা ধার দিচ্ছেন, তা অন দ্য স্পট। আমাদের সঙ্গে চলুন। ধার না নিয়ে আমরা ভালো ইন্টারেস্ট দিই। স্যার, আমি কি করেছি? আপনি কি করেছেন আর কি করেননি সেটা আমরা ভালো করেই জানি। ভালোভাবেই বলুন যে নরপথের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? নরপত আমাকে কমিশন দিত স্যার, আর আমি যত লোককে ওর কাছে পাঠিয়েছিলাম স্যার, সবার কাজ করে দিয়েছিল স্যার। আর আমি
কমিশনটাও টাইমে পেয়েছি আপনি স্যার। যতজনকে নরপতের কাছে পাঠিয়েছেন না, তাদের কাজ তো হয়নি, বরং অকাজ হয়েছে। উল্টো টাঙিয়ে তোকে এতবার মারবো না, যেটা এই ব্যবসায় তুই রোজগারও করিসনি। নিয়ে যাও একে। স্যার স্যার এটা আমার 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 কি দোষ স্যার? আমি তো কিছু স্যার। এবার এই নরপতকে তোলার সময় হয়েছে। চল, আমাকে কেন ধরেছেন স্যার? আমি কিছু জানি না। একটা আরে ফোন চল না। করছি আপনাকে। কল করে কোনো লাভ হবে না, এমনিতেও তুই আউট অফ নেটওয়ার্কের এরিয়াতে যাচ্ছিস। চল। দেখুন 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 স্যার, ছায়া আর জিতেশের মৃত্যুর সাথে আমার কোনো সম্পর্ক নেই কিন্তু স্যার। সত্যর সঙ্গে তো সম্পর্ক ছিল। যার সাহায্য নিয়ে লোকেদের টাকা ধার দিতিস আর ইন্টারেস্টের পরিবর্তে তাদের জীবন নিতিস। স্যার 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 স্যার, আমি সমস্ত পেপার সত্তাকে বিক্রি করে দিতাম স্যার। স্যার স্যার ওই ইন্টারেস্ট হিসেবে পুরো টাকাটা আমাকে দিয়ে দিত স্যার, আর বাকি ওই গয়না আর বাড়ির পেপারস আমার থেকে নিয়ে নিত। সত্য কোথায়? জানি না স্যার, ও ও আলাদা আলাদা নম্বর থেকে ফোন করতো, আর ওই নম্বরগুলো ওদেরই নামে কিনতো যাদের পেপারস ওর কাছে আছে। স্যার, এর বেল নিয়ে এর উকিল এসেছে। এটা ভাবিস না যে এই বেল নিয়ে তুই বেঁচে যাবি। যেভাবে তুই আইনের চোখে ধুলো দিস না, আমাদের উপর বিশ্বাস আছে একদিন এই আইনই তোর ভাগ্যে বেলের জায়গায় জেল লিখবে। যা, চল বলছি। দেখো স্যার। এই নরপতকে যতটা সোজা মনে হচ্ছে ততটা নয়। এত অনায়াসে বেল পেয়ে যাবে ততটা সহজ নয়। আমার মনে হচ্ছে এর পেছনে কোনো রাঘব বোয়াল আছে। বরোদরা পুলিশ থেকে যে প্রেস কনফারেন্স করা হয়েছিল একটু আগে, সেটা থেকে জানা যায় যে কিছু মানুষ সাধারণ মানুষকে নিজেদের বেছানো জালে ফাঁসিয়ে তাদের জীবন নষ্ট করছে। যাদের খুব টাকার প্রয়োজন, তাদের খুব কম সময়ের মধ্যে বেশ কিছু টাকা হাতে তুলে দেওয়া হচ্ছে, আর টাকা ফেরত না দিতে পারলে ওদের বাড়ি, জমি, গয়না বাজেয়াপ্ত করা হচ্ছে। যারা টাকাগুলো দিয়েছিল ইন্টারেস্ট নেওয়ার জন্য যে কোনো সময় সেই বাড়িগুলোতে চলে যায়, আর তারপরে পরিবারের প্রত্যেকটা লোকের ওপর শুরু হয় জঘন্য অত্যাচার। বরোদরা পুলিশ থেকে অনুরোধ করা হচ্ছে যে এই ধরনের ঘটনা যাদের সঙ্গে হচ্ছে তারা যাতে সামনে আসে। ওনাদের নাম প্রকাশ করা হবে না এবং নিজেদের ব্যক্তিগত সুরক্ষাও দেওয়া হবে। শোন না, আমি কাজে বেরোচ্ছি, খাবার টেবিলে রাখা আছে, নিয়ে খেয়ে নিস, আর সময় মতো ঘুমিয়ে পড়িস। হ্যাঁ মা, আর তোমাকে কাজ করার দরকার পড়বে না। এখন আমি আছি তো, আমি সব সামলে নেব। এক্ষুনি আমাদের ডেরাতে চলে এসো। বস নিজে তোমার সঙ্গে দেখা করতে চায়। ঠিক আছে, আমি দেখছি। তারপর বল, সব ঠিকঠাক তো? সব আপনারই আশীর্বাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন পৌর প্রধান অমল বাজেটিয়া বাবু। এসব শুনে আমার খুব কষ্ট হচ্ছে। আমাদের খেরাতে 3টে পরিবার একসাথে আত্মহত্যা করে নিল। যা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। আমি এর জন্য শোকায়িত। আপনি আমাদের উপপ্রধান, তাই না? আরে বাহ, আমি জানতাম না আমার এত ক্রেজ আজকালকার মেয়েদের মধ্যে। এই জন্যই তো আমার তোমার মতো শিক্ষিত মেয়েদের এত ভালো লাগে। তোমার পছন্দ আর অপছন্দের বিচার তো লক আপে গিয়ে হবে উপপ্রধান মহাশয়। নিয়ে চলো একে। এই, কাকে নিয়ে যাচ্ছিস সেটা জানিস? চুপ, একদম চুপ, নাহলে এটা ভালো লাগবে না যে ভরা বাজারে মেয়েদের দিয়ে জুতো পেটা করাবো তোকে। নিয়ে যাও একে। চল চল চল। থ্যাঙ্কস লট। তোমার জন্য অনেক লোকের প্রাণ বেঁচেছে আর অনেকে ন্যায্য বিচার পাবে। এই সব কিছুর মধ্যে আমার মায়ের নাম কোনোভাবে আসবে না তো? না। গুজরাট পুলিশের এই রাতারাতি অপারেশনের জন্য সবাই হতবাক।
গুজরাট পুলিশ পৌর প্রধান অমল বাজেটিয়াকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে এই অমল বাজেটিয়া এমন একটা ব্যবসা শুরু করেছিল যেটা সাধারণ মানুষের প্রয়োজনের উপর ভিত্তি করে সাধারণ মানুষকে বেশ্যাবৃত্তির দিকে ঠেলে দিয়েছিল। অমল বাজেটিয়াকে পার্টির তরফ থেকে বরখাস্ত করা হয়। অনুমান করা হচ্ছে এতে অমল বাজেটিয়ার কিছু ব্ল্যাক মানি ইনভলভ ছিল। পুলিশ অমল বাজেটিয়া সহ আরো 6 জনের নামে চার্জশিট ফাইল করেছে। মা, দিল্লি চলে যাই। আসনাদ দ্বারা নেওয়া একটা কঠোর পদক্ষেপের মাধ্যমে অবশেষে নেতা অমোঘের মুখোশ খুলে গেল, আর তার সঙ্গেই কত নিরপরাধ মানুষের মৃত্যুর জন্য দায়ী অপরাধীরাও পুলিশের হাতে এলো। পুলিশ অমোঘের সঙ্গেই নরপদ সাত্তা, বাসানি আর বাকি অপরাধীদেরও অ্যারেস্ট করলো। অমোঘ আর সাত্তার বিরুদ্ধে আইপিসি 376 ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ দায়ের করা হলো, আর এদের সবার বিরুদ্ধে ঠকানো আর প্রতারণার কেস দায়ের করা হলো। আমাদের আশেপাশে এমন অনেক অপরাধ মনস্ক মানুষ ওত পেতে সুযোগের অপেক্ষায় বসে থাকে যে তারা কখন আর কিভাবে কারো অসহায়তার সুযোগ নিতে পারবে। তাই না পড়েই কোনো ডকুমেন্টে সাইন করে দেওয়া এটা অনেক বড় একটা ভুল প্রমাণিত হতে পারে। যে সিগনেচার করে আমরা এটা ভাবি যে এরপর আমাদের জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে, ঠিক তখনই একটা ভুল সিগনেচার আপনার গোটা জীবন সমস্যা সংকুল করে তুলতে পারে। এখন আমি অনুপ সোনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে আরো একটা চমকে দেওয়ার মতো কেস নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল ডায়াল 100। শিক্ষা একজনের, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.